bullets and pellets এর ব্যাপারে যে সিমিলার নেচার সেটা it appears from the deposition of PW13, PW20, PW21, 25 and 26 that the perpetrators use the pellets and bullets to attack the victims. In many cases, as mentioned by prosecution witnesses, the injuries were caused to the eyes of the victims. This shows that the attacks followed an identifiable pattern. এইটা PW20 যেটা বলছে 15/2/2025 খ্রিস্টাব্দের তারিখ থেকে আমার হাসপাতালে থেকে 6 জন আহত ব্যক্তির শরীর থেকে বের করা 6টি পেলেট তদন্তকারী কর্মকর্তা আমার নিকট থেকে জব্দ করেন, যেগুলো ম্যাটেরিয়াল এক্সিবিট হয়েছে। PW13 বলছেন 18 জুলাই থেকে গুলিবিদ্ধ রোগী আসতে থাকে, রোগীদের মাথায়, হাতে, পায়ে, পিঠে, মুখে, গলায় গুলিবিদ্ধ ছিল। PW21 বলছেন যে জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে 17 জুলাই থেকে আমাদের হাসপাতালে পেলেট এবং গুলিবিদ্ধ রোগী আসতে শুরু করে। 18 জুলাই দিনটি ছিল একটি রক্তস্নাত দিন, এটা ডাক্তার বলছেন। দুপুরের পরে আমি জরুরি বিভাগে যখন আসি তখন একটি ভয়াবহ চিত্র দেখতে পাই। সেখানে শতাধিক আহত রোগীকে দেখতে পাই যাদের বয়স 14 থেকে 25-এর মধ্যে। আমি দেখতে পাই রোগীদের কেউ এক হাত দিয়ে এক চোখ ধরে আছে, কেউ দু হাত দিয়ে দু চোখ ধরে আছে, তাদের সবার চেহারা রক্তস্নাত। পরের দিন 19 জুলাই শুক্রবার আমাদের হাসপাতালে যে সকল রোগী চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অধিকাংশই মেটালিক পেলেট, কেউ কেউ রিয়েল বুলেট দ্বারা আহত ছিলেন। আহত হওয়ার ধরন ছিল অধিকাংশ রোগীর কর্নিয়া ছিদ্র হয়ে যাওয়া, ফ্লেরা চোখের ভেতরে সাদা অংশ ছিদ্র হয়ে যাওয়া, চোখ ফেটে যাওয়া, চোখের রেটিনা আঘাতপ্রাপ্ত হওয়া, চোখে রক্তক্ষরণ ইত্যাদি। এরপর আগস্ট 2024-এর 4, 5, 6 তারিখেও আমরা এরূপ অসংখ্য আহত রোগী গ্রহণ করি, তাদের অস্ত্রোপচার করি। আমাদের হাসপাতালে চিকিৎসা নেওয়া 493 জন রোগী তাদের এক চোখ চিরতরে হারিয়েছেন, 11 জন 2 চোখ চিরতরে হারিয়েছেন, 28 জন 2 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 47 জন এক চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 43 জন এক চোখে সাধারণ দৃষ্টি স্বল্পতায় ভুগছেন। Thus, the systematic element of attack is evident from the fact that they conform to an identifiable pattern, in as much as injuries were caused to the victim's eyes by using metallic pellets and bullets. This organized approach satisfies the requirement for a systematic attack. The pattern of attack, pattern of arms or weapons, pattern of injuries. And pattern of organization. And pattern of uses of the resources. PW25 বলছেন আমার উপস্থিতিতে 3টি বুলেট যা 3 জন রোগীর শরীর থেকে বের করা হয় তা জব্দ করা হয়। PW26 বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বুলেট ও পেলেট বিদ্ধ যে সকল রোগী এসেছিল তাদের শরীর থেকে বের করে রাখা মোট 23টি বুলেট, পেলেট এবং বুলেটের অংশ জব্দ করেন। এখানে মানে যে কয়েকটা বিষয় আছে যে the fact that the 493 patients permanently lost one eye, 11 lost both eyes, and many more were suffering from severe vision impairment are powerful indicators of systematic attack. Thus, a higher number of individuals sustaining similar severe injuries could not have resulted from random or isolated acts of violence. Also, PW21 deposed that the majority of the patients were injured by metallic pellets and some by real bullets, which suggests a consistent and uniform method of assault. The widespread use of specific type of projectile clearly establishes pre-planned and coordinated use of force rather than random acts of violence. The victims were predominantly between the ages of 14 and 25. This specifically indicates that the attacks were not random, but were deliberately directed at a particular demographic. Likely youth protesters. Such targeting is a hallmark of systematic attack. মানে এইটার সাথে আমি একটু জাম্প করে জাতিসংঘের রিপোর্টটাতে যদি যাই, যেটা আমি দিয়েছি গতকালকে,
যেটাতে দাগায় রাখছি। মানে এটা আছে পেজ 50 তে যদি না 50 এখানে স্পেশালি যে টার্গেট গুলো করা হয়েছে সেটা একটা হচ্ছে প্যারাগ্রাফ 9 এ ভায়োলেশনস এন্ড অ্যাবিউজেস টার্গেটিং উইমেন এন্ড গার্লস প্রোটেস্টিং, এন্ড 10 এ এসে বলছে ভায়োলেশন এন্ড অ্যাবিউজেস এগেইনস্ট চিলড্রেন। মানে 50 তে যদি পড়ি প্যারাগ্রাফ 200, female students were often at the forefront of the early protests, and their organization, although the male-dominated leadership structure had the effect of gradually sidelines them as the protests went on and government repression intensified, a trend that continued after 5th of August. Women protesters were not spared from attack by state security forces and armed Awami League supporters. In addition to attacks against female student protesters at Dhaka University and Eden College, female protesters were also among those attacked in other parts of Dhaka, including Jatrabari, Uttara, Dhanmondi, Mirpur, in other cities such as Kumilla, Savar, Sylhet, and Rangpur. As noted above, the women were also subject to arbitrary arrest, torture, and other forms of ill treatment. এখানে আরো একটু যদি সামনে যাই 202 তে violence targeting female protesters was often gender based, and it is aims at and means reflecting abusive pattern specifically directed against women and girls. Interlocutors highlighted that it served as a tool to deter the women's participation, undermine female leadership within the movement, and reinforce entrenched patriarchal norms. Physical assaults on female protesters often targeted specific body parts such as face, chest, pelvis, and buttocks, as the perpetrators aimed not only to inflict pain but also apparently sought to humiliate and degrade women specifically based on their gender. Physical violence was routinely accompanied by gender-based insults, with female protesters frequently labeled as whores, sluts, and prostitutes, among other such degrading terms. Attacks from Awami League, Chhatra League, and police officers frequently made verbal threats to rape, forced nudity, and other forms of sexual violation against women. 203. OHCHR received credible victim accounts of assaults by Awami League supporters involving physical sexual violence. In one case that occurred in early August in Dhaka, a group of men armed with bamboo sticks apprehended a woman and questioned her whether she was a protester. After searching her bag and phone and finding Bangladeshi flag, they physically assaulted her, tearing her hair, ripping her shirt, and groping her breast and buttocks while scratching her chest and hurling sexualized insults. In another case that occurred in July in Dhaka, 2 Chhatra League supporters threatened to rape a female protester, her mother, and all the women in her family, and physically assaulted her, including by groping her breast and genitals while making sexually explicit remarks. After the incident, the victim received threatening calls with further threats of rape against her, other family members. Witnesses also reported Chhatra League supporters assaulting several women in Kumilla, including 2 female students whom they apprehended and groped before handing them over to the police.
Victims of sexual and gender-based violence in Bangladesh often refrain from reporting sexual violence due to the lack of effective state reporting mechanism, fear of retaliation from perpetrators, specifically if they are in law enforcement, and the pervasive social stigma. Victims also often do not receive the medical and psychological and legal service they require. And then if they are willing to report, they are not sufficiently protected, respected, and given agency. OHCHR considers it therefore likely that the substantially more incident occurred than could be documented by it, and strongly recommends that the sexual gender-based violence be a particular focus on further gender-sensitive investigation. Then paragraph 10A, violations and abuses against children. Numerous teenage children actively participated in the protests, including high school students from colleges, students and religious madrasas, and young workers. Other children observed protests out of curiosity. Street children and others from socio-economically disadvantaged background from known as Tokai were seen among the Awami League supporters and among protesters. OHCHR received allegations of both Awami League and opposition parties recruiting and paying such children to engage in violence. Further investigations would be necessary to ascertain the veracity of the reports, and as OHCHR did not itself obtain any first-hand testimony of such recruitment. OHCHR documented cases of children killed or seriously injured in the Dhaka areas of Azampur, Badda, Dhanmondi, Farmgate, Jatrabari, Mirpur, Mohammadpur and Rampura, also in other parts of the country, including in Gazipur, Narayanganj, Rangpur and Sylhet. Apart from the targeted killing of documented above, the security forces also killed child protesters with indiscriminate shooting of rifles and shotguns loaded with lethal ammunition. In Mohammadpur, for instance, police shot indiscriminately and at mixed crowds of peaceful protesters and violent rioters, killing among others a 17-year-old student with shot to the head on 19 July, although he posed no threat at that time. On 18 July, a 17-year-old student was killed when police were firing at protesters in Dhanmondi. Another 12-year-old child protester in Dhanmondi died from internal bleeding caused by impact of some 200 metal pellets. Other children were maimed for life or otherwise seriously injured. A 16-year-old boy had to have one of his legs amputated after the leg was struck by bullet and metal shots fired by Awami League supporters. A 17-year-old boy was blinded in both eyes when police fired metal shot at protesters. Among those killed were also very young children who were brought by their parents to protesters or were shot as bystanders. In Narayanganj, a 6-year-old girl was killed by a bullet to head while standing on the roof of their building, observing violent clashes at the protests. Children were also subject to arbitrary arrest and often detained in police stations, at detective branch headquarters and the prisons together with adults. They are also subjected to other violations there, including torture, ill-treatment and coercion to induce confession. Several teenage boys were detained among the large number of adults held at the police counter-terrorism and transnational crime CTTC headquarters. In Rangpur, a 16-year-old boy was arbitrarily detained for 13 days. The boys, several other children were among the hundreds of persons arrested based on false charges built around the police's own killing of Abu Said. A 17-year-old boy was tortured for 2 days at Jatrabari police station to get him confess to murdering a police officer. Before he was brought to the detective branch headquarters and tortured there again. Only 3 days into his detention, he was brought before the judge, who ordered that he be held for a further 7 days of remand among adult prisoners, despite his lawyer pointing out to the court that the victim was a child. After extensive media coverage of the case, another judge finally ordered his transferred and continued detention in a child detention facility
where he remained until 6th of August. So these are the patterns identified by our investigation agency as well as the investigation by the United Nations. PW 13 বলেছিলেন যে 18 জুলাই থেকে গুলিবিদ্ধ রোগী আসতে থাকে, রোগীদের মাথায়, হাতে, পায়ে, মুখে গুলি পিলেট বিদ্ধ ছিল, গুলিগুলো ছিল বড় সাইজের। 5ই আগস্ট 2024 তারিখে যেসব রোগী আসে তাদের অধিকাংশের মাথায়, বুকে, গলায় গুলিবিদ্ধ ছিল, বেশিরভাগের খুলি ছিল না। আমাদের হাসপাতালে 575 জন গুলি ও পেলেট বিদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত 167 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, তাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না। তাদের মধ্যে 4 জনকে মৃত অবস্থায় আনা হয়, 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, 7 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। এইটার সাথে মিলিয়ে মিলিটারি গ্রেডের যে বিষয়টা, এটার সাথে মিলিয়ে যদি আমি জাতিসংঘের রিপোর্টের একটা পার্ট আমি আদালতের সামনে প্লেস করি, ইফ ইউ লর্ডশিপ মে হ্যাভ এ লুক এট পেজ 11 অফ দি রিপোর্ট। 11 You will find a chart, causes of protest related killings. এখানে বলেছে যে 60% কিলিং হয়েছে বাই মিলিটারি রাইফেলস, 12% শটগান এন্ড পেলেটস, 2% পিস্তলস, আর আদার হচ্ছে 20%। এইটার সাথে এই ডাক্তারের স্টেটমেন্টটা যদি মেলানো যায় যে এখানে অধিকাংশের মাথায় খুলি ছিল না, মিলিটারি গ্রেড রাইফেল ব্যবহার করে হত্যা করা হয়েছে, এবং এটার সাথে যদি লেথাল ওয়েপন ব্যবহার করার অর্ডার, এগুলোকে একসাথে মেলানো যায় তাহলে পুরো পিকচারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। যখন superior commander is ordering to use the lethal weapons to disperse the protesters or kill the protesters, accordingly it was used. Medical documents, doctors, they are testifying before the court saying that the injured persons were injured by lethal weapons, by bullets. Most of them have no skull with their heads, etc. So it shows the specific nature, pattern of attack, pattern of use of weapons, pattern of the nature of injuries, pattern of the force used in the operation, etc. So this shows the systematic nature of the attack. Then denial of medical treatment. Now this is also a pattern. It is clear from the deposition of several witnesses that the victims were denied treatment at number of hospitals. This shows military rifle means military grade rifle. That does not necessarily mean the used by the military. The police have the military rifles because the armed police battalion used by army. Yes, madam. Usually used by the army. The police have the Chinese rifle. That is a military grade rifle. Submachine gun. That is also military. একদম indiscriminately it was used. এবং এরকমও হয়েছে যে একজনের হাতে হয়তো শটগান ছিল, আমরা তো এরকম রিপোর্ট পেতাম যে তখন হাতে মেশিন গান দেওয়া হয়েছিল, মেশিন গান দেওয়া আছে, সাবমেশিন গান দেওয়া আছে, এগুলোর কোনো হিসাব রাখা হতো না, কোনো নথিতে সংরক্ষিত হতো না। চানখারপুলের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একজন গুলি করেছে, যে আসামি আমাদের এখানে অ্যারেস্টেড আছে, তার আসলে বরাদ্দ ছিল একটা শটগান, সে আরেকজনের কাছ থেকে চাইনিজ রাইফেলটা কেড়ে নিয়ে তারপরে সে শুট করেছে। এরকম বহু জায়গায় দেখা গেছে যে পাশে হয়তো এপিবিএন এর একজন সদস্য আছে যার হাতে সাবমেশিন গান আছে, যার হাতে চাইনিজ রাইফেল আছে, সেখান থেকে সেটা নিয়ে সে ফায়ার করছে, এবং এই ব্যাপারে কোনো জবাবদিহিতার ব্যাপার ছিল না। যতগুলো গুলি পেয়েছে তাই জমা দিয়েছে, ফায়ার করেছে অন্য। PW 27 যেটা বলছেন, ছাত্র আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীরাই অ্যাম্বুলেন্সে আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর পরিচয় জানতে চাইত এবং ছাত্র পরিচয় পেলে হাসপাতালে প্রবেশে বাধা দিত। হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডক্টর আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেওয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডক্টরকে 25শে জুলাই অন্যত্র বদলি করা হয়।
একই সাথে অনেকগুলো জিনিস, চিকিৎসা প্রদানের বাধাই শুধু নয়, যারা চিকিৎসা প্রদানের চেষ্টা করেছে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। এটার সাথে ইনভলভমেন্টটা শো করে যে স্টেট মেশিনারি এটার সাথে ফুললি ইনভলভ ছিল। এটা যে সিস্টেম্যাটিক ছিল, যে শুধু একটা কাজ করতে যখন বিরত করাতে পারেনি কাউকে চিকিৎসা প্রদানের, সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছে যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, আদার দেন পানিশমেন্ট যাদের দেওয়ার কথা ছিল পারপিট্রেটরদের, তাদেরকে না দিয়ে যারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পানিশ করা হয়েছে। Thus, it is clear from PW27's deposition that Chhatraleague deliberately blocked ambulance carrying patients who were students, preventing them from accessing medical care, while pro-Awami League doctors of Shati prohibited emergency treatment for